মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। দাদি একটা পাথর পেয়েছে, আলো বের হচ্ছে সেই পাথরটা থেকে। বেশ করেছি আমি, তোমার বেটার মতো বাঁদরকে যে জানে মেরে ফেলিনি এই ঢের। কতদিন আর পেলে তোমার বাড়ির লোকগুলো খেয়ে পড়ে থাকবে? না না আর না আর না, আর দরাদরি নয়, আমি 5ই দেব। এটা দেখছি ঘরে রাখা যাবে না, মৌকা বুঝে জিনিসটা বেচে দিতে হবে। পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি তো সব পচন ধরে গেছে। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন বাগদাদের সেতুতে হারুন আল রশিদ, চতুর্থ পর্ব। বেগম শাহরাজাদ সুলতান শাহরিয়ারকে খলিফা হারুন আল রশিদের কাহানি শোনাচ্ছেন। সেই কাহানিতে খলিফাকে আবার 5 জন ব্যক্তি শোনাচ্ছে তাদের নিজেদের কাহানি। 2 জনের কাহানি শোনা হয়ে গেছে খলিফার। তৃতীয় জন এক বৃদ্ধ শেখ। সে এক দড়ি ব্যবসায়ী। বাজারে তার একটা দোকান আছে। খলিফা ঘুরতে বেরিয়ে দেখেন এই শেখ ভিখারিকে দেদার দিনার বিলোচ্ছে। কৌতূহল হয় খলিফার, তাই বৃদ্ধ শেখের তলব পড়ে খলিফার দরবারে। খলিফা জানতে চান এমন দিনার বিলোনোর কারণ কি। এমনভাবে দিনার তো খোদ খলিফাই দান করেন না। উত্তরে বৃদ্ধ শেখ শুরু করে তার কাহানি। নাও বেগম, শুরু করো। জি হুজুর। বৃদ্ধ শেখ আলী হাসান তো একদিন সেই একটা জালের কাঠি পায়। হ্যাঁ হ্যাঁ, সেই কাঠিটা আবার তার পড়শি ওই জেলে, কি যেন নাম দুনিয়াজাদ? বাসির মিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসির মিয়া। সেই বসির মিয়াকে দেয়, তাই তো? বাসিরের জালে একটা কাঠি হারিয়ে গিয়েছিল। ও কাঠিটা নিয়ে বলে যে জালের সবচেয়ে সরেস মাছটা সে আলী হাসানকে দেবে, এবং সেই মাফিক সবচেয়ে সরেস মাছটাও দিয়ে যায়। আর সেটা কাটতে বসে আলী হাসান একটা শক্ত কিছু পায়। মাছের পেটে আঙুল ঢুকিয়ে সেই শক্ত জিনিসটা বের করে তো চমকে যায় মিয়া বিবি। আলী হাসানের বিবি তো গলা ছেড়ে ডেকে ওঠে, এই এটা এটা আবার কি গো? হ্যাঁ, কি কি এটা? এই এই দেখি 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 দেখি। বৃদ্ধ শেখ আলী হাসান বিবিকে মৃদু ধমক দিয়ে থামায়। আস্তে কথা বলো, অমন চিৎকার জোরার কি আছে? আস্তে আস্তে। বৃদ্ধ তাড়াতাড়ি জিনিসটা নিয়ে শোয়ার ঘরে চলে আসে। মাছ কাটা মাথায় ওঠে। উত্তেজনায় বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে বৃদ্ধের কপালে। চিরাগের আলোর সামনে ধরতেই চকচক করে ওঠে জিনিসটা, যেন জিনিসটার ভেতর থেকে আলো বেরিয়ে আসছে। ঘর ভরে যায় এক মায়াবী আলোয়। বৃদ্ধের বিবিও বৃদ্ধের পিছন পিছন এসে দাঁড়িয়েছে। বৃদ্ধের পিছন থেকে ঝুঁকে পড়ে দেখছে ওই ছোট্ট জিনিসটাকে। বিবি তো এমন জিনিস জিন্দেগিতে দেখেনি। সে জিজ্ঞেস করে বৃদ্ধকে, এই এই এটা এটা কি গো? হ্যাঁ হ্যাঁ, চুপ করো, চুপ করো, আস্তে কথা বলো। এটা এটা কি গো? মণি পাথর। মণি পাথর? সে আবার কি? ওই গয়না করে ঝুলিয়ে রাখে গলায়? হ্যাঁ। পাথরটা হাত থেকে কেড়ে নেয় বৃদ্ধ। বৃদ্ধর বিবি জেনে গেছে আর 5 কান হবে না কথাটা, তাই কখনো হয় নাকি? তাহলে যে দুনিয়া ঘুরে যাবে উল্টো দিকে। পরদিন বৃদ্ধ দোকান খুলে বসেছে রোজকার মতো। একটু বেলার দিকে বসিরের বড় বেটা ছুটতে ছুটতে দোকানে এসে হাজির। দাদাজান, দাদাজান, দাদাজান। কি হয়েছে রে? কি হয়েছে?
দৌড়ে এলি এমন যেন আগুন লেগেছে। আগুন? তার চেয়ে অনেক বড় ঘটনা ঘটেছে। কি হয়েছে? দাদি একটা পাথর পেয়েছে, আলো বের হচ্ছে সেই পাথরটা থেকে। সর্বনাশ! তুই জানলি কি করে? আরে শুধু আমি কেন, সারা মহল্লার লোক জেনে গেছে। সবাই তো দল বেঁধে হাজির হয়েছে তোমার বাড়িতে, সবাই দেখতে ছুটে এসেছে। বুঝতে পারছো আমার কথাটা? এহেন খবর পেয়ে আর দোকানদারি করা হয় না বৃদ্ধ আলী হাসানের। উফ, এই হয়েছে জ্বালা। এই কি কুক্ষণে যে এই মহিলাকে সাজি করেছিলাম, এই সারাটা জীবন জ্বালিয়ে খেল। বৃদ্ধ দোকান বন্ধ করে বাড়ির পথ ধরে। বাড়ি এসে দেখে একেবারে ভিড় জমে গেছে। সারা মহল্লা তো আছেই, কত অচেনা অজানা আদমিও এসে জুটেছে। সবাই ওই পাথরটা দেখতে চায়। বৃদ্ধর তো অবস্থা দেখে মাথায় খুন চড়ে যায়। সে সবাইকে খেদিয়ে দেয়। এই এই সবাই এসো তো এখন। বলছিলাম কি, ওই পাথরটা... আরে পাথর টাথর কিচ্ছু হবে না। এসো এসো এখন এসো। একবার শুধু চোখের দেখা দেখতাম চাচা। দেখে কি উদ্ধার হয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, না তা কেন? তাহলে আর দেখে কাজ নেই। এসো এখন, অনেক বেলা হয়েছে। এসো তোমরা, এসো। এগি তাড়িয়ে দিচ্ছ চাচা? আরে আমরা না তোমার মহল্লার লোক? সে তো বটেই, কিন্তু পাড়ার লোক বলে কি বিরক্ত করবে নাকি? এই দেখো বাবু, বয়স হয়েছে, এখন আর এসব ধকল সহ্য হয় না। আর তোমরা সব এসো তো এখন, এসো। বয়সের দোহাই দেওয়ায় কেউ আর রা করে না, সবাই চুপচাপ বিদায় নেয়। আমিও চলে যাব দাদাজান, আমি তো তোমাকে খবরটা দিলাম। খুব ভালো কাজ করেছিস বেটা। এখন খেজুর আনলে তোকে আমি 2টো খেজুর বেশি দেব। এখন আয় দেখি, পরে আসিস, যা। ভিড় সরে যেতেই বিবির ওপরে চোটপাট শুরু করে বৃদ্ধ। বিবির হাত থেকে পাথরটা কেড়ে নিতে নিতে বলে, তোর কি কোনো আক্কেল নেই? আমি ফই ফই করে বললাম, কথাটা 5 কান করিস না। আমি আবার কোথায় 5 কান করলাম গো? তাহলে লোকে জানলো কি করে? ওই তো ওই বসিরের বিবি, ও সবাইকে ডেকে ডেকে বলেছে। বসিরের বিবি জানলো কি করে? ওকে তো আমি বলেছি। তুই বলেছিস? ওই যে সকালে এসেছিল, আমি ওকে জিনিসটা দেখিয়েছি, কিন্তু আমি তো ওকে কথাটা 5 কান করতে না করেছিলাম, আল্লাহর কিরাও কাটিয়ে নিয়েছিলাম। কি আর বলবে বৃদ্ধ, বিবিকে বেশি কিছু বলাও যায় না। বাড়াবাড়ি করলেই ফ্যাচ ফ্যাচ করে কান্না জুটবে, সেটা আরো বিরক্তিকর। সুতরাং পাথরটা হাতে নিয়ে বসে পড়ে সে বিছানার এক কোণে। পাথরটার দিকে দেখতে দেখতে ভাবতে থাকে, এবার কি করা যায়? এ তো যা কাণ্ড করে বসেছে, ভালোই লোক জানাজানি হয়ে গেছে। তারা আবার আসবে এটা দেখতে। সবচেয়ে বড় ভয়, এই রাত বিরেতে চোর ডাকাত হানা দিলে কি করব? না 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 না, এটা দেখছি ঘরে রাখা যাবে না। মৌকা বুঝে জিনিসটা বেচে দিতে হবে। বেচে দেওয়ার কথা ভেবেছে কি ভাবেনি, খদ্দের এসে হাজির হয় দরজায়। বাজারে এক ইহুদি জহুরি আছে, লোক ঠকানোর ওস্তাদ লোক সে। লোকে বলে তার চেয়ে তার বিবি নাকি আর এক কাঠি ওপরে। সেই বিবি এসে হাজির হয় বৃদ্ধ আলী হাসানের দরজায়। এ কি, আপনি ওই জহুরি সাহেবের? হ্যাঁ ভাইজান, ঠিক চিনেছেন আমাকে। আমাদের ও তো আমাকে বলেছিল আপনি আমাকে চিনতেই পারবেন না। আমি বলি, তাই হয় নাকি কখনো? ভাইজান তারে বেহেনকে চিনতে পারবে না? কি দরকার আপনার? শুধু কি দরকারে ভাইজানকে মনে পড়তে হয়? দরকার না পড়লে মনে পড়তে পারে না বুঝি?
আমি যতদূর চিনি আপনাকে, দরকার না পড়লে এত দূর ঠেঙিয়ে আসার বান্দা আপনি নন। ধান্দা ছাড়া তো আপনারা পানি পর্যন্ত খান না। মানে ভাবি নেই। বৃদ্ধ আলী হাসানকে কাটিয়ে তার বিবির সঙ্গে গল্প জোরে ইহুদির বিবি। এটা সেটা নানা ফালতু কথার পরে আসল কথাটা পারে মৌকা বুঝে। শুনলাম দিদি, তোমরা নাকি কি একটা পাথর পেয়েছো। পাথরের কথা উঠতেই আলী হাসানের বিবি চুপসে যায়। একটু আগেই সে বকা খেয়েছে আলী হাসানের কাছে। সে খুব ভালো করেই জানে যে আলী তখন শোয়ার ঘরে কান খাড়া করে বসে আছে। ইহুদের বিবির সঙ্গে কি কথা হয় না হয় সব শুনছে সে। এদিকে ইহুদির বিবিও নাছোড়বান্দা, সে তো পাথরটা নিয়েই নেবে বলে বায়না ধরেছে। আসলে কি জানো তো দিদি, ওই আমার বেটার বিবিটার সামনে বাচ্চা হবে তো এক পীর বাবা বলেছে একটা দারুণ চকচকে পাথর ওর গলায় পরিয়ে দিতে, তাতে নাকি শয়তান ইবলিশ কাছে ঘেঁষতে পারবে না। তো ওই নাদান মেয়েটাকে তো আর আসলি চিজ কিছু দিতে পারি না, তাই ঝুটমুট কিছু একটা। কথা শেষ করতে পারে না ইহুদির বিবি। সেখানে এসে দাঁড়ায় খোদ আলী হাসান। সে ইহুদির বিবিকে সরাসরি প্রশ্ন করে, আপনি কি করে জানলেন ভাবি যে ওই পাথরটা ঝুঠা আছে? আপনি বা আপনার স্বামী তো সেটা চোখে দেখেনি এখনো। এমন স্পষ্ট প্রশ্নে হকচকিয়ে যায় ইহুদির বিবি। না মানে সবাই বলা বলি করছিল, তাই শুনেই আমাদের ও বুঝতে পেরেছে ওটা ঝুটা। তবে আপনি ভাববেন না ভাইজান, ঝুটা হলেও দাম দেব ভালো। তিনি আমাকে 10 দিনার দিয়ে পাঠিয়েছেন। 10 দিনার মাত্র? মাত্র কি বলছেন ভাইজান? 10 দিনার কি কম? একটা ঝুটা পাথর। আপনার বেটার ঔলাদটা তো সাচ্চা, তাকে বাঁচানোর কাজে লাগাবেন এই পাথরটা। মানছি না হয় হলোই বা ঝুটা পাথর, কিন্তু কাজটা তো সে সাচ্চা করবে। ইহুদের বিবি বোঝে যে ফাঁপড়ে পড়ে গেছে সে আর কথা বাড়ায় না। ভুয়ো অজুহাত দেখিয়ে সেখান থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার আগে তাকে বলে দেয় আলী হাসান, যদি মনে হয় পাথরটা জরুরি, তবে আপনার স্বামীকে 1 লাখ দিনার নিয়ে আমার সঙ্গে দেখা করতে বলবেন। 1 লাখ? আপনার বেটার ঔলাদের দামটা কি কম হয়ে গেল? আর দাঁড়ায় না ইহুদির বিবি। এমন স্পষ্ট কথার পরে তো আর দাঁড়ানোর কোনো মানেই হয় না। সে বিদায় নেয়। বৃদ্ধ আলী হাসানের বিবির চিন্তা হয়, এবার কি হবে গো? শুনেছি ওই ইহুদিটা নাকি আবার গুন্ডা পোষে। ওরা যদি আবার রাতে চড়াও হয়। কি আছে তাহলে? বেঘরে জানটা দিতে হবে। না 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 না, অমন কথা বলো না গো, অমন কথা বলো না বাবা, বড্ড ভয় করে। এখন ভয় করছে তোর? আর আমি পই পই করে বারণ করার পরেও যখন ফলাও করে লোকের কাছে পাথরের কথাটা বলেছিলি, তখন ভয় করেনি? মনে ছিল না তখন? আমি কি চাই অত বুঝে শুনে বলেছি নাকি? অতই যদি বুদ্ধি থাকতো আমার মাথায়, তাহলে কি তোমার সঙ্গে শাদি করতাম? মানে সেদিন আর দোকান খোলা হয় না বৃদ্ধর। ওই পাথরটা পাহারা দিতে বাড়িতে বসেই থাকতে হয়। কিন্তু এইভাবে তো রোজ রোজ বাড়িতে বসে থাকতে পারবো না। না, ওটা বিদায় করাই ভালো। কিন্তু বিদায়টা করবে কিভাবে? কে দেবে ওটার সঠিক দাম? ওই ইহুদি। পরদিন সকালে সেই ইহুদি এসে হাজির হয় বৃদ্ধের বাড়িতে। সালাম হাসান মিয়া, কেমন আছো? ইহুদিকে দেখে মনে মনে খুব বিরক্ত হয় হাসান, কিন্তু ওপরে সেটা দেখায় না।
সে হেসে ইহুদিকে বলে, এই তো, এই তোমার অপেক্ষায় করছিলাম। আমি ভেবেছিলাম কাল রাতেই তুমি আসবে, তো যখন এলে না তখন একটু চিন্তা হচ্ছিল। আর আসি কি করে বলো? এমন একটা দাম তুমি হেঁকে বসেছ। একটা ঝুটা পাথরের দাম কি কখনো অত হতে পারে? বেশ বেশ, তাহলে তুমি কত বলছো শুনি? আরে আমি তো 10 দিনার ঠিক করে রেখেছিলাম। যদি একান্তই 10 দিনারে দিতে রাজি না থাকো তো বড় জোর আর 1 দিনার বেশি দিতে পারি। মানে 11 দিনার? হিসাব তো তাই বলে। না না, তাহলে তুমি বরং এসো ভাই। হ্যাঁ, তোমার সঙ্গে বেকার কথা বলে লাভ নেই। তোমারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। হ্যাঁ, দুজনেরই তো কাম ধান্দা আছে। ইহুদি দেখে হাওয়া উল্টো। সে সঙ্গে সঙ্গে বৃদ্ধর হাত চেপে ধরে বলে, দাঁড়াও দাঁড়াও হাসান মিয়া, অত তাড়াহুড়ো করো না। এসব ব্যাপারে তাড়াহুড়ো করতে নেই, তাহলে তোমারও লোকসান আমারও লোকসান। তো তুমি কত দাম ধরেছো শুনি? এখনো পর্যন্ত 1 লাখ দিনার আছে, তবে দরাদরি করলে কিন্তু বেড়ে যাবে। কি বলছো ভাই? একটা ঝুটমুট পাথরের দাম 1 লক্ষ দিনার? 1 লক্ষ তো নয়। সে কি, এই তো বললে 1 লক্ষ। সঙ্গে আর কি বললাম খেয়াল করনি বুঝি? হ্যাঁ, বলেছি যে দরাদরি করলে বেড়ে যাবে। তুমি ধরাধরি করেছ, তাই ওটার দাম এখন 3 লক্ষ। এটা কিন্তু না ইনসাফি হচ্ছে মিয়া, এইভাবে সওদা হয় না। হয় না তো, তাই তো বলছি দরাদরি করো না। এইসব জিনিসের দরাদরি হয় না। তুমি আমায় 5 লক্ষ দিনার দাও। 5 লক্ষ? এই যে বললে 3। ওই দরাদরি করে ওটা 5 হয়ে গেল এক্ষুনি, আবার বেড়ে যাবে। না না, আর না, আর না, আর দরাদরি নয়, আমি 5ই দেব। কিন্তু তার আগে একবার দেখবো জিনিসটা। সে দেখো না, দেখাশোনা বিলকুল ফাও। কত লক্ষেই তো দেখালাম, হতে দাম বাড়বে না। তবে ওর দাম কিন্তু এখন 5 লক্ষ। হ্যাঁ, ঠিক আছে তো? ইহুদি আর কি করে? মাথা নেড়ে হ্যাঁ বলা ছাড়া তো আর কোনো উপায় নেই তার। তার লোক বলেছে পাথরটার দাম 10 লক্ষ দিনারের কম হবে না। সুতরাং সে মনে মনে হিসেব কষে। 5 লক্ষ দিনারে পাথরটা কিনলেও মুনাফা থাকবে আরো 5। এই যে মিয়া, এই দেখো। বৃদ্ধ আলী হাসান পাথরটা এনে দেয় ইহুদির হাতে। পাথরটা হাতে নিয়ে আর কথা সরে না ইহুদির। সে চোখ বড় বড় করে পাথরটার দিকে তাকিয়ে থাকে। কি হলো মিয়া, এমন ড্যাব ড্যাব করে কি একটা ঝুটা পাথরকে দেখছো? হ্যাঁ, চালে ভুল করে ফেলে ইহুদি। সে পাথরটা দেখতে দেখতে আনমনি বলে বসে, ঝুটা পাথর? এমন খাঁটি পাথর আমি জিন্দেগিতে দেখিনি। এত বড়, এত জেল্লাদার। কথাটা মুখ ফসকে বলেই খেয়াল হয় ইহুদির। সে কথা ঘোরানোর চেষ্টা করে। মানে বলছিলাম বহুত লোকসান হবে সওদাটা করে, কিন্তু কি আর করা যাবে, একবার যখন বলেই ফেলে। তাহলে বাদ দাও। বাদ দেবো মানে? না, তোমার লোকসান আমি করাতে চাই না মিয়া। আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক সেটা আমি একদম চাই না। তুমি বরং বাদ দাও, আমি ওটা খলিফাকে উপহার দেব। বৃদ্ধের কথা শুনে আর কথা বাড়ায় না ইহুদি। কোঁচর থেকে দিনারের থলেটা বের করে এগিয়ে ধরে বলে, এতে 100 দিনার আছে, এটা আগাম। আমি এক্ষুনি আসছি বাকি দিনার নিয়ে। তোমাকে আমি ওই 5 লক্ষই দেব। কিছুক্ষণের মধ্যেই গাধার পিঠে দিনারের বস্তা চড়িয়ে হাজির হয় সেই ইহুদি। বস্তা ভর্তি দিনার দিয়ে মণিটা নিয়ে যায়। নিজের কাহানি শেষ করে বৃদ্ধ আলী হাসান খলিফা হারুন আল রশিদকে বলে,
হুজুর, এই পুরো 5 লক্ষ দিনারি আল্লাহর দান। সেই দিনারি আমি তুলে দিয়েছি ওই ভিখারির হাতে, এবং শুধু সেই ভিখারিকেই নয়, আমি আরো অনেক ভিখারির মধ্যে বিলিয়ে দিয়েছি সেই 5 লক্ষ দিনার। আর নিজের জন্য কিছু রাখেননি? রেখেছি হুজুর। কত? সে অনেক। গুনে গেথে দেখেননি? আল্লাহর প্রতি ঈমান কি আর গুনা যায় হুজুর? আল্লাহর প্রতি ঈমান? জি হুজুর, এই বয়সে আর কি চাই? আমার আল্লাহর আশীর্বাদ ছাড়া আমি তো তার সামান্য বান্দা। বহুত খুব, বহুত খুব। আপনার মতো আল্লাহর বান্দা আমার দেশের সম্পদ। আলী হাসান, আজ থেকে আপনি আমার দরবারি হলেন। বহুত শুক্রিয়া হুজুর, বহুত বহুত শুক্রিয়া। জাফর। হুজুর। এই যে জাফর, এবার সেই ভিখারিকে ডাকো, শুনি একজন মাদ্রাসার মৌলভীকে কেন ভিক্ষা করতে হলো। জি হুজুর। ভিড় ঠেলে ভিখারি এগিয়ে এসে সেলাম করে দাঁড়ায় খলিফার সামনে। খলিফা ভিখারিকে দেখে মসরুরকে ডাকেন। মসরুর। জি হুজুর। ওকে বসার কিছু দে। খলিফার নির্দেশে মসরুর একটা নিচু কুর্সি এনে রাখে ভিখারির পায়ের কাছে। খলিফা নির্দেশ দেন, বসো। ভিখারি বসতেই খলিফা শুরু করেন তার প্রশ্ন। কি নাম তোমার? জি সাদাত আলী হুজুর। সাদাত আলী? জি হুজুর। তো তুমি কি যেন বলছিলে গতকাল? তুমি মাদ্রাসার মৌলভী ছিলে। জি ছিলাম এক সময়। কোন মাদ্রাসার? জি এই বাগদাদ শহর থেকে পশ্চিমে আমাদের গ্রাম, প্রায় 1 বেলার পথ। আমাদের গ্রামের মাদ্রাসার মৌলভী ছিলাম এক সময়। তো মাদ্রাসার মৌলভী থেকে একেবারে পথের ভিখারি? তোমার কিস্সাটা কি শুনি। জি হুজুর, আমাদের গ্রামটায় কম বেশি 100টা মতো পরিবারের বাস। তেমন বড় লোক কেউ নেই, সকলেই গরিব, খুব গরিব হুজুর। চাষাবাদও তেমন হয় না। জওয়ান মারদরা বেশিরভাগই কেউ বাগদাদ, কেউ বসর, কেউ কায়রোতে মুটে মজুরের কাম কাজ করে। এই সাদাত আলীর আব্বা বাগদাদের বাজারে মুটেগিরি করত। নিজের বেটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার খুব শখ ছিল তার। তাই সে নিজের বেটাকে বাগদাদে এনে মাদ্রাসায় ভর্তি করে দেয়। এই বাগদাদেই আমার পড়াশোনা। পাক্কা 12 বছর এই বাগদাদে থেকে পড়াশুনো শিখে আমি গ্রামে ফিরি। তখন আমার বয়স ওই 17। গ্রামে ফিরে সাদাত আলী গ্রামের মানুষকে শিক্ষিত করে তোলার সংকল্প নেয়। গ্রামের সবাইকে আমার ইচ্ছা জানাতে সকলেই সমর্থন করে। এ তো খুব ভালো কথা। এমনিতে তো ছেলে পিলেগুলো সারাদিন শুধু ঘুরেই বেড়ায়, কাজ কাম কিছু করে না। উল্টে বাড়ির লোকের চিন্তা হয়, এই বুঝি হাত ভাঙলো, এই বুঝি পা ভাঙলো। আমারটা তো এই কদিন আগেই ডান পাটা ভাঙলো, সেটা সারতে না সারতেই আবার বাঁ হাতটা কেটে বসে আছে। এই ছেলে পিলেগুলোকে যদি দিনের বেলাটা মাদ্রাসায় আটকে রাখা যায়, তাহলে তো আমাদেরই চিন্তা কমে। শুধু কি চিন্তা কমে, লেখাপড়াটাও তো শেখা হয় ওদের, তাতেও তো ওদের লাভ। গ্রামের সবাই মিলে একটা ছাউনি বানিয়ে দেয়, একটা কুয়ো খুঁড়ে দেয় ওই ছাউনির পাশে। আমি আমার মাদ্রাসা শুরু করি। শুরুতে বেশ ভালোই চলছিল মাদ্রাসা। সেখানে তো আর মাস মাইনে কিছু ছিল না। ছেলেদের আব্বা আম্মিরা সময় অসময়ে এটা সেটা যা দিত, তাতে ভালোই চলে যেত সাদাত আলীর। এমনভাবে দেখতে দেখতে 20-25 বছর কেটে যায়। সাদাত বিয়ে শাদী করে। কিন্তু হুজুর, আমাদের কোনো অলাদ হয় না। বিবি আমার কাছে ঘ্যান ঘ্যান করে। আমি বলি, আলাদা করে অলাদের কি দরকার? আছে তো মাদ্রাসার অতগুলো ছেলে, কিন্তু তাতেও তার মন ভরে না। হেকিম পীর ফকির কত কি করে,
আমি আর তাকে আটকাই না, তাকে তার মতো ছেড়ে দিয়ে নিজের মাদ্রাসা নিয়ে মেতে থাকি। সাদাত ছিল খুব কড়া ধাঁচের মৌলবি। শুরুতে তেমনটাই হতে বলেছিল গ্রামের লোকজন। এই শোনো সাদাত মিয়া, এই আমার औलादকে তোমার জিম্মায় করে গেলাম। বাচ্চা বলে কিন্তু রেয়াত করবে না, খবরদার। দুষ্টুমি করবে তো পিটিয়ে পিঠে ছাল তুলে দেবে। এই ছেলে পিলেগুলোকে যদি দিনের বেলাটা মাদ্রাসায় আটকে রাখা যায় তাহলে তো আমাদেরই চিন্তা কমে। আমার বেটা দুটো কিন্তু হার বজ্জাত, আগেই তোমাকে বলে রাখছি। একটু নজর সরেছে তো ভাগবে, সারাদিন আর খুঁজে পাবে না তাদের। তাই বলছি একটু চোখে চোখে রাখবে সব সময়। আর যদি কিছু বেগরবাই দেখো একেবারে চড়িয়ে দাঁত ফেলে দেবে। আমার বেটার মাসুম মুখটা দেখে ভুলো না যেন সাদাত মিয়া। ও কিন্তু একটা পাক্কা শয়তান। দরকার হলে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখবে, তবু রেয়াত করবে না। মন ভোলানোর জাদু জানেও। খবরদার, ভুলবে না কিন্তু। আমিও ভুলিনি কোনোদিন। শুরু থেকেই সবকটা ছেলেকে একেবারে বেতের ডগায় রেখে আমি লেখাপড়া শেখাতাম। আমাকেও খুব ভয় পেত আমার ছাত্ররা। কিন্তু দিনে দিনে বাপ মাদের মন মানসিকতা বদলে যায়। আমার কাছে অভিযোগ আসতে থাকে, আব্বা আম্মিরা আমার শাসনটার মেনে নিতে পারে না। তাতে অবশ্য সাদাত নিজেকে বদলায় না, বরং দিনকে দিন আরো কড়া হয়ে ওঠে। এভাবে কেটে যায় আরো কটা বছর। সেবার গরমের সময় গ্রামে ফিরে এলো মনসুর। মনসুর এক সময় আমারই মাদ্রাসার ছাত্র ছিল। লেখাপড়ায় খুব ভালো ছেলে ছিল। আমি ওকে বাগদাদে এসে লেখাপড়া করার পরামর্শ দিয়েছিলাম। বাগদাদ থেকে লেখাপড়া শিখে সে গ্রামে ফেরে। আমি তখন ছাত্র পেটাতে পেটাতে হাঁপিয়ে উঠেছি। পেটাতে পেটাতে? পেটানো ছাড়া আর কি বলবো হুজুর। সবকটা তো এক একটা আস্ত বাঁদর, মুখের কথা কানে ঢোকে না তাদের, একমাত্রই বেতের কথা শোনে। তারপর আর কি, খাল কেটে কুমির ঢোকায় সাদাত মিয়া নিজেই। মনসুরকে নিজের সহকারী হিসেবে বহাল করে এবং অল্প দিনের মধ্যেই মনসুর ছাত্রদের খুব প্রিয় হয়ে ওঠে। আমি ভাবি ভালোই হলো, আমার ধকল কিছু কমলো বুঝি। কিন্তু তখন বুঝিনি যে এমন সর্বনাশ হবে। যে মাদ্রাসা আমি নিজের হাতে তৈরি করলাম তিল তিল করে 25 বছর ধরে, সেটা থেকে আমাকেই তাড়িয়ে ছাড়বে আমারই প্রিয় ছাত্র ওই মনসুর। কিভাবে? একদিন আমি মাদ্রাসায় গেছি, যেমনই যাই রোজকার মতো। দেখি ওই ছাত্ররা সব আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এদিকে আমি যত বলি কিতাব দেখো, তারা কিছুতেই মুখও ফেরায় না আর কিতাবও খোলে না। শেষে বিরক্ত লাগে আমার। কি হয়েছে জানতে চাইতে এক ছাত্র উঠে দাঁড়িয়ে বলে, আপনার মুখে যেন কেউ হলুদ রং লেপে দিয়েছে। হলুদ হয়ে গেছে? কি বলছো? ছাত্রটি তার বন্ধুদের সাক্ষী মানে। আমি আরো 2-1জনকে জিজ্ঞেস করি, তারাও উঠে দাঁড়িয়ে একই কথা বলে। ইয়াকিন করুন হুজুর, আপনার মুখ দেখে মনে হচ্ছে ঠিক যেন কাপড়ে করার হলুদ রং লেগে আছে। মনটা খচখচ করে ওঠে। তাহলে কোনো রোগ হলো নাকি আমার? আবার আমার মনে খটকাও লাগে। ছেলেগুলো যা বাঁদর এক একটা, এসব আবার ওদের কোনো চাল নয় তো। আর এরই মধ্যে মনসুর এসে জোটে। সেও এসে আমার মুখের দিকে ফেল ফেল করে চেয়ে থাকে। আমি জিজ্ঞেস করতে বলে, হুজুর আপনার কি তবিয়ত খারাপ লাগছে? কই না তো। না, আসলে আপনার মুখটা কেমন যেন হলুদ হয়ে গেছে। গতি দেখে আমার তো ঠিক ভালো লাগছে না হুজুর। হেকিমের বাড়ির আয়নায় নিজের মুখটা ভালো করে দেখি। কোথায় হলুদ? দিব্যি সব ঠিক আছে,
কিন্তু হেকিম সাহেব মানেন না। তিনি আমার মুখ দেখে একেবারে আঁতকে ওঠেন। এ কি সাদাত মিয়া, এসব কি বাঁধিয়ে বসেছ? কই কিছু না তো। কিছু না? তোমার মুখ বলে দিচ্ছে তোমার মারাত্মক শরীর খারাপ। পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি তো সব পচন ধরে গেছে। বলছেন কি হেকিম সাহেব? ঠিকই বলছি মিয়া, নইলে কারোর মুখ এমন হলুদ হয়ে যায়। হেকিম সাহেব আমাকে বিশ্রাম নেওয়ার নিদান দেন, কিন্তু আমি বা বিশ্রাম নিই কি করে? ছেলেগুলোর কি হবে? আমার মাদ্রাসা তো বন্ধ হয়ে যাবে। তখন মনসুর আমাকে ভরসা যোগায়। মৌলভী সাহেব, আপনি কিচ্ছু ভাববেন না, এই কয়েকদিনের মামলা তো, ও আমি ঠিক সামলে নেব। কিন্তু কদিন? তোমার তো বাগদাদ ফিরে যাওয়ার কথা, তোমার চাকরি পাকা হয়ে গেছে। সে আমি না হয় খত লিখে দেব, দুদিন পরে গেলে ক্ষতি কি? আরে তাই বললে আবার হয় নাকি? ওদিকে ওরা যদি অন্য কাউকে রেখে দেয়? ও নিয়ে আপনি ভাববেন না হুজুর, ওরা কাউকে রাখবে না। সত্যিই কাউকে রাখবে না? মনসুর খোলসা করে আর বলে না যে ওরা মনসুরকেও রাখবে না। তার যেখানে চাকরি ঠিক হয়েছিল সেখানে চাকরি নাকচ হয়ে গেছে এবং মনসুর তাল করেছে গ্রামের ওই মাদ্রাসাটা দখল করার। সে ওই মাদ্রাসার মৌলবি হয়ে বসতে চায়। তার কাজটা অনেকটা সহজ হয়ে যায় সাদাত মিয়ার দীর্ঘদিনের কড়া ব্যবহারের জন্য। ছাত্র এবং অভিভাবক তো বটেই, গ্রামের লোকরা পর্যন্ত তাকে মাদ্রাসার মৌলবীর জায়গা থেকে হাঁটাতে চায়। হেকিমের কাছ থেকে নিদান নিয়ে এক গাদা ওষুধ সঙ্গে করে বাড়ি ফিরে আসি আমি। বিবিকে বলতে সে আমার মুখটা ভালো করে দেখে বলে, কই কোথায় হলুদ? নেই তো। কি বলবো হুজুর, সেদিন আমার বিবির ওপর এমন রাগ হয়েছিল ওর মুখে এমন কথা শুনে। সেদিন তো আর আমি বুঝিনি যে ও ঠিক বলছে আর বাকি সবাই ভুল বলছে। আপনজনদের কদর করতে পারিনি আমি। উল্টে এমন কথা বলার জন্য দু কথা আমি ওকেই শুনিয়ে দিই। তারপর থেকে ঘরবন্দি হয়ে দিন কাটাতে থাকে সাদাত মিয়া। দিন থেকে মাস, মাস থেকে বছর চলে যায়, কিন্তু হকিমের মতে সাদাত মিয়া আর সুস্থ হয় না। গ্রামের বাকি লোকেদেরও তাই মত। হেকিম একে একে আমার সব খাওয়া বন্ধ করে দেয়। প্রথমে মাংস, তারপর মাছ, তারপর ভাজা ভুজি। মাই সেদ্ধ জিনিস খাওয়াতেও নিষেধ জারি হয়। একদিন সে বলে, সাদাত মিয়া, গতি কিন্তু ভালো ঠেকছে না। তুমি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে উল্টো পাল্টা খাচ্ছ। বিশ্বাস করুন হেকিম সাহেব, আপনি যা যা বলেছেন আমি ঠিক তাই খাচ্ছি। আমায় সুস্থ হতে হবে তো, নইলে যে মাদ্রাসাটা। কেন? মাদ্রাসার আবার কি হলো? জানি না, এক সময় সেখানে রোজ যেতাম, আর আজ বছর ঘুরতে গেল সে মুখ হইনি একবারও। ও নিয়ে তুমি চিন্তা করো না সাদাত মিয়া, মাদ্রাসা ঠিক চলছে, তোফা চলছে। কিন্তু আপনি জানলেন কি করে? আরে আমি জানবো না? আমার নাতিগুলো তো সেখানেই পড়ছে। মনসুর ছেলেটা সত্যি ভালো, সকলের মন জিতে নিয়েছে। কি ছাত্র, কি অভিভাবক, সবাই খুশ ওর উপরে। কি বলবো হুজুর, আমার মাদ্রাসা আমি তৈরি করলাম আর ভালো চালাচ্ছে অন্য লোকে। আরে সে যতই আমার ছাত্র হোক, এসব কার সহ্য হয় বলুন? হেকিম সাহেবের কথা শুনে আমার খুব হিংসে হয়। হেকিম সাহেবের বিদায় নিতেই আমি বিছানা ছেড়ে উঠে পড়ি। কামিজটা গলিয়ে ছড়ি হাতে নিয়ে পা বাড়াই। আমার বিবি ছুটে আসে। আরে আরে আরে, চললে কোথায়? একটু মাদ্রাসাটা ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয়নি, দেখে আসি কেমন চলছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
তুই ছাড়বি আমায়, নইলে নইলে দেব তুই ঘা। হেকিম সাহেব কি বলে গেলেন এই মাত্র, মনে নেই? আরো 3 মাস শুয়ে থাকতে হবে বিছানায়, ঘরে পর্যন্ত হাঁটা চলা বন্ধ। বিবির কথা শুনে দারুণ চটে যায় সাদাত। শুনিয়ে দেয় 2-4টি কড়া কথা। বিবি তো তবুও নাছোড় বান্দা, কিছুতেই তাকে যেতে দেবে না, তার পা জড়িয়ে ধরে। দুখা বসিয়েও দেয় হাতের ছড়ি দিয়ে। বিবি বেচারা আর কি করে, সে তো আটকাতে পারে না সাদাত মিয়াকে। সাদাত মিয়া দুর্বল পায়, টুকটুক করে গিয়ে দাঁড়ায় মাদ্রাসার সামনে। রাস্তায় যারাই দেখে তারাই ডাক দেয়, আরে সাদাত ভাই, তুমি রাস্তায় বেরিয়েছো, সর্বনাশ, মরে যাবে যে। এ কি কেলেঙ্কারি করেছো সাদাত ভাই? রাস্তায় নেমেছো, তাও আবার একা? আরে মিয়া, তুমি বাইরে বেরিয়েছো, এই সর্বনাশ সর্বনাশ, মরে যাবে যে। না না, এক্ষুনি এক্ষুনি বাড়ি চলো তুমি, আমি আমি তোমায় ধরে ধরে দিয়ে আসছি। সকলকেই ধমকে চমকে হাঁটিয়ে দেয় সাদাত। সে খুব ধীরে ধীরে তার মাদ্রাসায় হাজির হয়। কি বলবো হুজুর, মাদ্রাসায় পৌঁছে এত কষ্ট হয় আমার, রীতিমতো কান্না পেয়ে যায়। এ কার মাদ্রাসা? কোনো শাসন নেই। এক পাল ছেলে মাদ্রাসার সামনে খেলছে, কজন দেখে গল্প করছে, আর মনসুর শয়তানটা দেখে 2-4টে ছাত্র নিয়ে বসে খুব হাসাহাসি করছে। আরে চুপ কর, চুপ কর। আরে চুপ চুপ। একেবারে আড্ডাখানা বানিয়ে ছেড়েছে আমার সাধের মাদ্রাসা। সামনে সামনে কিতাব খোলা, কিন্তু সেদিকে কারো নজর নেই। সাদাত হাজির হতেই সব ফুর্তি মিলিয়ে যায় সবার। ছাত্ররা যারা খেলছিল তারাই প্রথমে দেখতে পায় সাদাতকে। তারা ছুটতে গিয়ে ছাউনির তলায় ঢোকে। দূর থেকে সাদাত স্পষ্ট দেখে তারা মনসুরকে কি যেন বলে। সেটা শুনতে পায় না সাদাত, তবে কথা শুনে মনসুরের মুখ শুকিয়ে যায়, সেটা দেখতে পায় স্পষ্ট। একবার সে নজর ঘুরিয়ে সাদাতকে আসতে দেখে ছাত্রদের পড়ানো শুরু করে। সাদাত সব দেখে। সে মনসুরের সামনে হাজির হতেই ভালো মানুষের মতো উঠে দাঁড়ায় মনসুর। আমার তো ওদের ঢং দেখে পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে তখন। তার দেখা দেখি বাকি ছাত্ররাও উঠে দাঁড়ায়। নিজেকে আর সামলে রাখতে পারে না সাদাত, চিৎকার করে ওঠে, হতচ্ছাড়া, এই লেখাপড়া হচ্ছে? লেখাপড়ার সময় ছাত্ররা খেলছে, আড্ডা দিচ্ছে, আর তুই নিজে মৌলভী হয়ে ছাত্রদের সঙ্গে খোশ গল্প করছিস এই কিতাব সরিয়ে রেখে। এই তুই আমার মাদ্রাসা সামলাবি? আজ তোর একদিন কি আমার একদিন। হাতের ছড়ি উঁচিয়ে মনসুরের দিকে তেড়ে যায় সাদাত। মনসুরও নিজেকে বাঁচাতে এক ধাক্কা দেয় তাকে। এমনিতেই দিনের পর দিন না খেয়ে খেয়ে দুর্বল হয়ে পড়েছে সে। তারপরে বয়সটাও তো দেখতে হবে তার। বুড়ো না হলেও মনসুরের চেয়ে কম করে 20 বছরের বড় সে। আর মনসুর জোয়ান মরদ, সবে 20 পেরিয়েছে। তার ধাক্কা সামলাবে কি করে? ধাক্কা খেয়ে সাদাত একেবারে ছিটকে পড়ে মাদ্রাসার ছাউনির বাইরে। প্রচণ্ড চটে যায় সে। কি, তোর এত বড় সাহস? তুই আমার গায়ে হাত তুললে? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, এক্ষুনি বেরিয়ে যা আমার মাদ্রাসা ছেড়ে। বললেই কি আর বের করা যায়? মাদ্রাসা তো গ্রামের লোকেরা বানিয়ে দিয়েছিল সাদাতকে। তাদের কারোর একজনের জমির ওপর গ্রামের লোকেরাই গায়ে গতরে খেটে ছাউনিটা বানিয়ে দিয়েছিল। সেই গ্রামের লোকেরাই এই মাদ্রাসা এখন আমাকে দিয়ে গেছে। আর তুমি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলার কে? হে, হ্যাঁ, কে দিয়েছে? ডাক ডাক তাকে, দেখে নেব আজ আমি আমি কে, দেখবি আমি কে। ডাক ডাক একবার। কাকে ডাকতে বলছো? একবার পিছনে দেখো, সবাই এসেছে। ঘাড় ঘোরাতেই সাদাত দেখে গ্রামের লোকজন জড়ো হয়েছে। তাদের দেখে ভরসা হয় সাদাতের। সে তাদের কাছে নালিশ করে, দেখেছ দেখেছ তোমরা এই ছোকরার স্পর্ধা?
আমাকে ধাক্কা দেয়। গ্রামের লোকরা প্রথম ঝামেলাটা চাপা দেওয়ার চেষ্টা করে। 2-4 এগিয়ে এসে সাদাতকে শান্ত করতে বলে, আহ মিয়া, এত রাগ করো না, তোমার শরীর খারাপ, শান্ত হও। ধুর তোর শরীরের নিকুচি করেছে। আগে আগে আমি এর ফয়সলা চাই। আহা, সে হবে খুন। আরে তুমি এত রাগারাগি করো না তো। ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে তখন হোক হোক কিছু ভালো মন্দ, কিন্তু এর ফয়সলা আমি করেই ছাড়ব। কত বড় সাহস আমাকে কিনা আমার মাদ্রাসা থেকে ধাক্কা দিয়ে। আরে ধাক্কাই তো দিয়েছে, মেরে তো তাড়ায়নি। আমি হলে তো মেরে তাড়াতাম। এই প্রথম সাদাত মিয়ার বিরুদ্ধে বলে ওঠে একজন। চমকে ওঠে সাদাত। কে বললে তুমি? আমাকে আমাকে মেরে তাড়াতে? হ্যাঁ, মারতামই তো, আলবাত মারতাম। আমার বেটার কিনা পিটিয়ে পিটিয়ে পিঠে দাগ করে ছেড়ে দিয়েছে। হেকিম সাহেব বলেছেন কোনোদিন সেই দাগ মিটবে না। বেশ করেছি আমি। তোমার বেটার মতো বাঁদরকে যে জানে মেরে ফেলিনি, এই ঢের। কি জানে মারবে? আমার বেটাকে জানে মারবে? উত্তেজনার পারদ বাড়তে থাকে। গ্রামবাসীদের অনেক দিনের জমানো রাগ আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে। শেষে কথা ছেড়ে গায়ে হাত তোলে তারা। প্রথমে চর থাপ্পড়, তারপরে রীতিমতো মাটিতে ফেলে কিল চর ঘুষি। গ্রামবাসীদের বিরুদ্ধে একা সাদাত কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারে না। একে একে লাঠিসোঁটাও জোগাড় হয়ে যায়। একেবারে চোর ডাকাত পেটানোর মতো সাদাতকে পেটায় গ্রামবাসীরা। আরে আমার বেটার মাথায় মেরে একেবারে অজ্ঞান করে দিয়েছিল। তারপর থেকে বেটা আমার কেমন পাগল পাগল হয়ে গেছে। মার মার বেটাকে, মার। এই মার 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 মার, বেটাকে আচ্ছা করে মার। আমার বেটার কিনা কান ফাটিয়ে দিয়েছে মেরে, একেবারে রক্ত বের করে দিয়েছে কান থেকে। সেই বেচারা তো আর কোনোদিন কানে শুনতেই পাবে না। সেদিন ওরা আমাকে পিটিয়েই মেরে ফেলতো হয়তো। জানি না কে ওদের থামায়। আমার তখন আর জ্ঞান নেই। জ্ঞান ফিরে দেখি মরুভূমির মধ্যে পড়ে আছি। কামিজ পাজামা সব ছিঁড়ে ফেটে রক্তের দাগে কাদায় একেবারে একাকার। পায়ে অসহ্য যন্ত্রণা। গ্রামবাসীরা আমার জন্য একটু পানি আর শুকনো খাবার রেখে গেছিল। তাই দিয়ে কোনো রকমে জানটা বাঁচে। তারপর সওদাগরের একটা দল আমাকে উদ্ধার করে। তারাই আমাকে বাগদাদে এনে তোলে হুজুর। সাদাতের কাহিনী শেষটা খুব মন দিয়ে শুনে চিন্তিত হয়ে পড়েন খলিফা। বেশ খানিকক্ষণ চিন্তা করার পর তিনি মুখ খোলেন। একজন মৌলভীর গায়ে হাত তোলা অবশ্যই ঠিক হয়নি তোমার গ্রামবাসীদের, কিন্তু তুমিও যে কাজটা খুব একটা ঠিক করনি সাদাত মিয়া। তোমার কাছে তারা তাদের বেটাদের লেখাপড়া শিখতে পাঠিয়েছিল, শাসন করবার অধিকার দিয়েছিল। তারা বেটাদের ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার কাজ দিয়েছিল তোমাকে। তার বদলে তুমি অনেকটাই বাড়াবাড়ি করে ফেলেছ মিয়া। কানে মেরে বয়রা করে দেওয়া বা মাথায় মেরে অজ্ঞান করে দেওয়া এসব মোটেই ঠিক করনি। তাই বলে কি মৌলভী আর ছাত্রদের গায়ে হাত তুলতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সেটারও একটা মাত্রা আছে। সেই মাত্রাটা তুমি পার করে গেছো মিয়া। না 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 না, কাজটা তুমি ঠিক করনি। সাদাত মিয়া স্বীকার করে যে সে সত্যিই বাড়াবাড়ি করে ফেলেছে। সে অনুশোচনার সুরে বলে, সে আমি বুঝতে পেরেছি হুজুর। তাই তো আর কোনোদিন এই মুখ দেখাতে ফিরে যায়নি আমার গ্রামে। আজও ভিক্ষা করতে দাঁড়িয়ে চেনাশোনা কাউকে দেখলে মুখ লুকোই লজ্জায়। কিন্তু তোমার মতো শিক্ষিত একজনের ভিক্ষা করে খাওয়াটাও ঠিক নয়। তুমি গুণী মানুষ, তাই আমার তোষাখানায় বহাল করলাম তোমায়। সেখানে তুমি হিসাবপত্র রাখার কাজ করবে সহকারী হিসেবে। বড়ি মেহরবানি হুজুর, শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। এবার ডাক পড়ে সেই অন্ধ ভিখারির।
মসরুর তাকে ভিড়ের মধ্যে থেকে হাত ধরে খলিফার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। সে সেলাম করে দাঁড়াতেই প্রথমে তার নাম জানতে চান খলিফা। জি, আমার নাম আব্দুল্লাহ হুজুর। আব্দাল্লাহ, বেশ বেশ বেশ। তা তোমার এমন অদ্ভুত উসুলের কারণ কি? ভিক্ষা দিলে তোমায় ঘুষি মারতে হবে মুখে? জি হুজুর, সেটা আমারই বোকামির শিক্ষা। জানেন, যখন কেউ ভিক্ষা দেয় তখন তার ওই ঘুষি আমাকে মনে করিয়ে দেয় যে যে আমি কত বোকা। স্পষ্ট করে বলো, কে কিস্সা তোমার? জি হুজুর, বলছি। আব্দাল্লার জন্ম বাগদাদে। সে জন্মগত অন্ধ নয়, দিব্যি দেখতে শুনতে বলতে পারত। খুঁত ছিল না কোনো তার। তার আব্বার উট ছিল, উটের ভাড়া খাটাতো সে। আসলে আব্বা মারা যাওয়ার পর আমি আব্বার উটগুলো নিয়ে ব্যবসা শুরু করি। আব্বার উটগুলোকে ভাড়া খাটাতে থাকি। প্রথম প্রথম খুব সাবধানে চলতাম হুজুর, একটাও বাজে খরচ করতাম না। দিনার দিরহাম যা জুটতো তাই জমাতাম আর তাই দিয়ে উট কিনতাম হুজুর। এইভাবে দেখতে দেখতে একদিন আব্দাল্লার ৮০টা উট হয়ে যায়। ৮০টা? ৮০টা উট মানে তো মোটেই কম কথা নয়। সামলাতে কি করে ৮০টা উট? লোক ছিল? না হুজুর, আমি একাই সবটা সামলাতাম। বলো কি, একাই সামলাতে? হ্যাঁ জি হুজুর, ওদের সামলাতে আমার কোনো সমস্যা হতো না। ওরা আমার সব কথা শুনতো, আর ওদের নিয়ে এদিক ওদিক দিব্যি আমি ঘুরে বেড়াতাম। তারপর? হুজুর, একদিন না বাগদাদ থেকে বাসরো গেছি ওই এক সওদাগরের মাল পৌঁছে দিতে। যাওয়ার সময় তেমন কিছু ঘটেনি। দিব্যি মাল খালাস করে দিনার ট্যাঁকে গুজে ফেরার পথ ধরেছি। তখন গরমকাল। এক সময় দেখি গরম বালির ওপরে আর চলা যাচ্ছে না হুজুর। ধারে কাছে একটা মরুদ্যান দেখে আমি সেখানেই ঢুকে পড়ি। সেখানেই উটগুলোকে বসিয়ে নিজেও একটু বিশ্রাম নিয়ে নিই। আর সেখানেই এক দরবেশ এসে জোটে। আল্লাহ তোমার মঙ্গল করুন বেটা। দরবেশকে দেখে আমার বেশ ভক্তি হয় হুজুর। ধবধবে সাদা পোশাক, লম্বা দাড়ি, আর মুখে একটা শান্ত ভাব। মুখের দিকে তাকালেই না যেন মনটা শান্ত হয়ে যায়। দরবেশকে আমি আমার পাশে বসাই হুজুর, আর তারপর দুজনের মধ্যে শুরু হয় নানান গল্প। তুমিও দেশে দেশে ঘুরে বেড়াও, আমিও দেশে দেশে ঘুরে বেড়াই। ফর্ক শুধু একটাই, তুমি দিনার কামাতে ঘোরো আর আমি আল্লাহর খোঁজে ঘুরি। বলছি, আপনি কতদিন এরকম ভাবে ঘুরছেন? সে বহুদিন, হিসেব রাখিনি আর। সেই ছোটবেলায় ঘর ছাড়ি, তখন আমার কতই বা বয়স হবে, এই বছর ৫। তখন এতই ছোট যে সেই ছোটবেলার কথা আজ আর মনেই পড়ে না। তো আল্লাহকে পেলেন নাকি? তাকে পাওয়া কি অতই সহজ? কে পেয়েছে তাকে? সবাই শুধু নাগাল পাওয়ার আশায় ঘোরে। তাহলে ঘুরে লাভ কি? ও তুমি বুঝবে না, তুমি বিষয়ী মানুষ, দিনারের পেছনে ছোট। নিজেই বললে যে ছুটতে ছুটতে নামাজ পর্যন্ত ঠিকঠাক আদা করতে পারো না। আল্লাহর মর্ম তুমি কি বুঝবে? না, আমার আর বুঝে কাজ নেই। আমার ঘরে আম্মি আছে, দুটো বেহেন আছে, একটা ছোট ভাই আছে। আমাদের ভাই বোনেদের কারোর শাদী হয়নি এখনো। এখনই আল্লাহকে বুঝতে গেলে বাড়ির সবাই না খেতে পেয়ে মারা যাবে। এটাই তো তোমাদের ভুল ধারণা। আল্লাহকে বুঝতে গেলে বাকি সব বয়ে যাবে। কিন্তু একবার বোঝার চেষ্টা করো, দেখবে আল্লাহ তোমায় দুহাত ভরে দেবেন, যা চাইবে তাই দেবেন। আপাতত বোঝার ইচ্ছে নেই আমার বড্ড ভুক লেগেছে। আমার কাছে রুটি আর একটু মিঠাই আছে, খাবেন নাকি একটু? চলুন, যা আছে আমরা দুজনে ভাগাভাগি করে খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে আরও কিছুক্ষণ অপেক্ষা করে ওই বাগানে। দিনের আলো পড়ে এলে তখন আব্দাল্লাহ ওঠে। আরে,
দিনের আলো যে পড়ে এলো দেখছি। না না, এবার চলি হুজুর। হ্যাঁ, আবার কোনোদিন হয়তো কোনো একখানে দেখা হবে আমাদের। জরুর দেখা হবে বেটা। সেদিন যেন তুমি আমার মতোই আল্লাহকে খুঁজতে খুঁজতে আমার সামনে এসে দাঁড়াও। আরে আপনি তো দেখছি আমাকে একেবারে পথে নামিয়েই ছাড়বেন। কিন্তু হুজুর, আমার বাড়ির লোকগুলোর কি হবে? দিনার ছাড়া যে তারা না খেতে পেয়ে মারা যাবে। দিনার? শুধু দিনার পেলেই তারা বেঁচে যাবে? আলবাত, দিনারই তো সব। কত দিনার চাই তোমার? 1000, লাখ, কোটি? হুজুর, যাওয়ার বেলায় কেন এরকম মস্করা করছেন? মস্করা করছি না বেটা, জানতে চাইছি কত দিনার লাগবে? কত দিনার পেলে তোমার বাড়ির লোকগুলো খেয়ে পড়ে থাকবে? কেন, আপনি দেবেন নাকি? যদি বলি দেব? বেশ মজা লাগে আব্দাল্লার দরবেশের কথা শুনে। একটা চাল নেই চুলো নেই লোক তাকে দিনার দেবে? সে তামাশা করে বলে, এই ধরুন লাখখানেক দিনার হলেই আমরা ভালো মতন চালিয়ে নেব। বেশ, আমি দেব তোমায়। এসো আমার সঙ্গে। মানে কোথায়? দিনার নিতে? লাখখানেক নয়, লাখ লাখ দিনার। দরবেশের কথা শুনে দোটানায় পড়ে যায় আব্দাল্লাহ। সে চলেছে বাগদাদ। দরবেশ তাকে দিনার দিতে নিয়ে যেতে চায় বসরোর দিকে, একেবারে উল্টো পথ। কি করি এবার? ওনার সঙ্গে কি যাওয়া উচিত? আর গিয়ে যদি দেখি সব ফক্কা, তাহলে তো পুরো সময়টাই নষ্ট। বরং বাগদাদে ফিরে গেলে একটা দুটো কাজের বরাত পেতে পারি। কি যে করি। আব্দাল্লাহর মন পড়ে ফেলে দরবেশ। সে আব্দাল্লাহকে ভরসা যোগায়। আমার সঙ্গে গেলে তোমার কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। বাগদাদে ফিরে ওই একটা দুটো বরাত থেকে কত কামাবে? লাখ লাখ দিনার নিশ্চয় নয়। শেষে দরবেশের পিছন ধরে আব্দাল্লাহ। বসরো পার করে মরুভূমি ধরে আরও পাক্কা 2 দিন চলার পর একটা পাহাড়ের সামনে এসে দাঁড়ায় দরবেশ। পাহাড়টা দেখিয়ে বলে, এই পাহাড়টায় উঠতে হবে। এর মাঝ বরাবর একটা জায়গায় আছে সেই গুহা যেখানে তোমার লাখ লাখ দিনার রাখা আছে। কিন্তু আমার উটগুলো তো পাহাড়ে চড়তে পারবে না হুজুর। ওগুলোকে এখানেই বেঁধে রেখে চলো। কিন্তু যদি কেউ চুরি করে নিয়ে পালায়? কেউ নেবে না। কে নেবে? এই রাস্তায় তো লোক চলাচল করে না মোটে, আর কোনো হিংস্র প্রাণীও নেই। খুব শান্ত জায়গা। শেষে উটগুলোকে পাহাড়ের নিচে বেঁধে পাহাড়ে চড়ার জন্য তৈরি হয়ে নেয় আব্দাল্লাহ। বস্তা নিয়ে নাও। হ্যাঁ, কেন? বস্তা কি হবে? বারে, দিনার তুমি আনবেটা কি করে? লাখ লাখ দিনার কি তোমার ওই জেবের মধ্যে আঁটবে? সুতরাং একটা বস্তাও নেয়। একটা বস্তা? তাহলে 80টা উট আছে তোমার। প্রত্যেকটার পিঠে দিব্যি একটা করে বস্তা বেঁধে নিতে পারো। চাই কি 2টো করে বস্তাও বেঁধে নিতে পারো? না না, অত দরকার নেই। ঠিক আছে, অন্তত 80টা বস্তা তো নাও। প্রত্যেকটা উটের পিঠে একটা করে বেঁধে দেবে। এখানে তো আর বারবার আসতে পারবে না। আব্দাল্লাহ ভাবে কথাটা ঠিক। ঠিকই তো, এখানে তো আর বারবার আসা হবে না। হয়তো জিন্দেগিতে আর কোনোদিনই আসতে পারবো না আমি। সুতরাং সে 80টা বস্তাই নিয়ে যায়। তারপর দরবেশের পিছন পিছন উঠতে শুরু করে পাহাড় বেয়ে। উঠতে উঠতে অনেকটা উপরে চলে আসে তারা। হাঁপ ধরে যায় আব্দাল্লাহর। বলছি আর কত দূর? সেই যে কখন থেকে উঠছি, পথ তো শেষই হচ্ছে না। এই তো এসে গেছি বেটা, এই সামনে। সামনে পাহাড়ের একটা খাঁজ দেখিয়ে বলে দরবেশ। সেখানে পৌঁছে দরবেশ তার ঝোলা থেকে একটা মিজমার বের করে। এটা আবার কি? চেনো না? মিজমার। এর মধ্যে আগুন জ্বালাতে হয়, ধোঁয়া বের হয় এর ভেতর থেকে। হ্যাঁ, সে তো ভালোই চিনি, অনেকের হাতেই দেখেছি। কোনো কথা নেই, বার্তা নেই, নাকের সামনে ধরে হাত পেতে দিরহাম চায়। ভয় নেই,
আমি তোমার কাছে দিরহাম চাইবো না। এসো এসো আমার পাশে। আব্দুল্লাহ দরবেশের পাশে দাঁড়াতে দাঁড়াতেই একজোড়া চকমকি পাথর বের করে মেজমারের ওপর ঠুকতে শুরু করে দরবেশ। আগুনের ফুলকি ছোটে, আগুন ধরে ওঠে মেজমারে। গল গল করে ধোঁয়া বের হতে থাকে মেজমার থেকে। চারদিক গাঢ় ধোঁয়ায় ঢেকে যায়। আমি হলপ করে বলতে পারি দুনিয়াজাদ, এই দরবেশ ভণ্ড, ঠগ, জোচ্চর। কি বলছেন হুজুর? সে তো আব্দুল্লাহকে দৌলত দিতে নিয়ে গেছে। ওসব ফালতু কথা। আসলে অতগুলো উট দেখে লোভ সামলাতে পারেনি। হ্যাঁ, উটগুলো চুরি করতে ফন্দি এঁটেছে। কি দেখে বলছেন হুজুর? আরে নইলে কেউ এমন জায়গায় নিয়ে যায় নাকি যেখানে লোকজন নেই, ফাঁকা ফাঁকা, শান্ত, তার উপরে এই ধোঁয়া একেবারে মিলে যাচ্ছে। চুরি করার মোক্ষম পরিকল্পনা। কিন্তু যদি সত্যি দৌলত দেয় তো? বলছো? বলি কি করে, রাতের আগে যে বলতে পারবো না। হুকুম আপনার। এই বেগম, এটা কিন্তু ঠিক নয়। উফ, আবার আবার সেই দোটানার মধ্যে ফেলে দিলে। এবার সারা দিন মনটা খচখচ খচখচ করবে। গোস্তাকি মাফ হুজুর, তাই তো আপনি রাতে তাড়াতাড়ি আসবেন। সে তো আসবেই হুজুর। চাই কি বেগম চাইলে হুজুর যাবেনই না। কিন্তু আমাদের তো যেতে হবে। আমরা ফিরবো আবার পরের পর্বে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, খলিফা, সুদীপ্ত ঘোষ, জাফর, রামস্বরূপ গাঙ্গুলি, ইহুদি ইন্দ্রনীল ভাদুরী, ইহুদির বিবি শ্রমণা রয় চৌধুরী, বিবি আলী হাসানের বিবি আম্রপালি ঘোষ মিত্র, বেটা আর্য জানা, সাদত আলীর বিবি শ্রমণা রয় চৌধুরী, সাদত আলী, স্পন্দন দাস, হাকিম সৌম্যজিৎ সরকার, দরবেশ শেখর, আবদুল্লাহ এবং মনসুর অর্ঘ্যমাল্য মাইতি। অন্যান্য চরিত্রে সঞ্জয় দত্ত, রণেত চ্যাটার্জি, সৌম্যজিৎ সরকার। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।